নমস্কার, আজ আবার একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। আজকের ভিডিওতে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের খবর অতি অবশ্যই থাকবে এবং ডুরান্ড কাপ নিয়ে আলোচনা হবে। ডুরান্ড কাপে মোহনবাগান নামছে আজকে বিএসএফ এর বিরুদ্ধে এবং এই বিএসএফ কে কিন্তু একেবারে দুর্মুশ করেছিল ডায়মন্ড হারবার এফসি। প্রচুর গোল করেছিল তারা এই বিএসএফ এর বিরুদ্ধে। 8টা গোল করেছিল ডায়মন্ড হারবার এফসি এই বিএসএফ এর বিরুদ্ধে। তো এই বিএসএফ এর বিরুদ্ধে আজকে মোহনবাগান নামছে, কিন্তু এটা ঠিক যে মোহনবাগানে কাছে খুব কঠিন প্রতিপক্ষ হবে না বিএসএফ। মোহনবাগান এই ম্যাচটা হয়তো হেলায় জিতবে, কিন্তু যেটা বলার বিষয় যে মোহনবাগান বলছিল তারা এবার নাকি পুরোপুরি ভারতীয় স্কোয়াড নিয়ে ডুরান্ড কাপ খেলতে নামবে, সেই মোহনবাগান কিন্তু দুজন বিদেশিকে তাদের দলে অন্তর্ভুক্ত করেছে। দুজনই ডিফেন্সিভ প্লেয়ার, টম এবং আরও একজন বিদেশিকে তারা ইতিমধ্যেই রেজিস্টার করিয়ে নিয়েছে ডুরান্ড কাপের জন্য। পরবর্তীতে যে বিদেশি আসবে তাকেও রেজিস্টার করাবে তারা। তো যেটা বলার, এবং মলিনাই থাকবে কোচ হিসেবে, তিনি হেড কোচ হিসেবে থাকবেন বেঞ্চে। তো বাকি টিম মোটামুটি সদস্য টিমই থাকবে, অ্যাটাকেও কিন্তু থাকবে সোহেল ভাট। এছাড়া মোহনবাগানে মোটামুটি যা টিম সেরকমই থাকবে। কিন্তু যেটা বলার বিষয় যে এই মোহনবাগান বলেছিল যে তারা বিদেশি ছাড়াই খেলতে নামবে, কিন্তু আখেরে সেটা হচ্ছে না। বিদেশিকে নিয়েই তারা দুজন বিদেশিকে নিয়ে তারা খেলতে নামছে। হ্যাঁ, প্রথম ম্যাচে হয়তো তারা বিদেশি প্লেয়ার রাখেনি স্কোয়াডে মোহামেডানের বিরুদ্ধে, কিন্তু ডায়মন্ড হারবারের বিরুদ্ধে খেলতে নামার আগে তারা এই বিএসএফ এর বিরুদ্ধে কিন্তু দুজন বিদেশি ডিফেন্ডারকে নিয়ে খেলতে নামছে। মোহনবাগান সম্পর্কে এটাই বলার। এটা আপনারা কিভাবে দেখছেন অতি অবশ্যই জানাবেন, কারণ অনেক মোহনবাগান সমর্থক ইস্টবেঙ্গলের স্কোয়াডে বিদেশি থাকা নিয়ে প্রচুর সমালোচনা করেছিলেন। তো এবার ইস্টবেঙ্গল সমর্থকরা কি বলবেন জানি না আমি। তো এবার যদি ইস্টবেঙ্গলের খবরের দিকে আসা যায়, ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ নামধারী এফসির বিরুদ্ধে ডুরান্ড কাপে। তো কালকে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমটা হেরে গিয়েছে পুলিশ এসএর বিরুদ্ধে। তারপরে আমরা দেখেছি যে বিনো জর্জকে গালাগাল করতে বিনো জর্জও ক্ষমা চেয়ে নিয়েছেন, তার দল সাফল্য দিতে পারেনি। কিন্তু তার দল গঠন থেকে শুরু করে প্ল্যানিং নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। সেই সমস্ত প্রশ্ন আপনারা অনেকেই করেছেন, তাই নতুন করে আমি আর কিছু করছি না। তবে সেই সমস্ত ব্যর্থতা থাকবেই। এটা টুর্নামেন্ট, একটা খেলা, সাফল্য ব্যর্থতা খেলার অঙ্গ। সহজভাবে নিতে হবে, স্পোর্টিংলি নিতে হবে। গালাগাল করাটা কোনো কাজের কথা নয়, এটা আমি বলেছিলাম। সেই ভিডিওটা গিয়ে আপনারা দেখতে পারেন। আর ডুরান্ডে ইস্টবেঙ্গল খেলতে নামছে। প্রথম ম্যাচটা তারা কিন্তু বড় ব্যবধানে জিতেই সেকেন্ড ম্যাচ খেলতে নামছে নামধারীর বিরুদ্ধে। তুলনামূলকভাবে কঠিন প্রতিপক্ষ এই নামধারী ইস্টবেঙ্গলের সামনে 6 তারিখে। এই ম্যাচটাও ইস্টবেঙ্গল জিততে চাইবে এবং জিতে তারা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য কি বলবো, তারা টিকিটটা কনফার্ম করে নিতে চাইবে এই নামধারী এফসির বিরুদ্ধে। নামধারী কিন্তু পরপর দুটো ম্যাচ জিতে তারপরে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামছে, অর্থাৎ তারা অলরেডি পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য টিকিট কনফার্ম করে ফেলেছে। তো ইস্টবেঙ্গলের ম্যাচটা অনেকটা খোলামেলা মনেই তারা খেলতে পারবেন। খুব একটা চাপ থাকবে না যে পরবর্তী রাউন্ডে যেতে হবে, ফলে তো তারা অল আউট যেতে পারবেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। হারানোর কিছু থাকবে না, তারা হারলেও যাওয়ার চান্সে বেশি। তো ইস্টবেঙ্গলের সামনে নিঃসন্দেহে এই ম্যাচটা কঠিন ম্যাচ। এই ম্যাচটা ইস্টবেঙ্গলকে জিততে হবে, আর বড় ব্যবধানে জিতলে তো ইস্টবেঙ্গল এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে। এখন যেটা ইস্টবেঙ্গলের এই মুহূর্তে সমস্যা, আবারও এবছরে শুরুতেই কিন্তু একটা সমস্যায় পড়েছে, যে চোট আঘাত। হ্যাঁ, চোট আঘাত একটা সমস্যা ইস্টবেঙ্গলের সঙ্গে লেগেই রয়েছে। তো এবছরও শুরুর দিকে রয়েছে, তো এটা যেন শুরুতেই শেষ হয়ে যায় সেটাই চেষ্টা করছে ইস্টবেঙ্গল। সেই কারণে চোট আঘাত প্রাপ্ত প্লেয়ারদেরকে মাঠে নামানো হচ্ছে না। এই যেমন পিভি বিষ্ণু, তিনি এখনও রিহ্যাব করছেন। মাঠের যখন প্র্যাকটিস করছে টিম, তখন তিনি পাশে সাইডলাইনে রিজার্ভে তখন তিনি রিহ্যাব করছেন, প্র্যাকটিস করছেন না সেভাবে, রিহ্যাবেই ব্যস্ত রয়েছেন। কেভিন সিভেলে, বিদেশি, একমাত্র বিদেশি যে যার খেলা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরবর্তী ম্যাচে নামধারীর বিরুদ্ধে ম্যাচটাতে হয়তো কেভিনকে খেলানো হবে না, না হওয়ার চান্স অনেক বেশি, 90% ধরে রাখুন। কারণ কেভিনের পিঠে একটা ব্যথা রয়েছে, সে কারণে কেভিনও রিহ্যাব করছে। বিষ্ণু এবং কেভিন দুজনেই রিহ্যাব করছে। তো এই দুজনকে নামধারীর বিরুদ্ধে না নামানোর চান্স বেশি। তবে তাতে ইস্টবেঙ্গলে খুব যে বড় ক্ষতি হয়ে যাবে সেটা নয়, কারণ আইএসএল কবে হবে তার ঠিক নেই, কিন্তু প্লেয়ারদেরকে ইস্টবেঙ্গল কিন্তু রেডি রাখতে চাইছে। তাই এই ছোটোখাটো চোটাঘাত প্রাপ্ত প্লেয়াররা তারা যাতে আবার নেমে চোট না পায়, সে কারণেই কিন্তু তাদেরকে রেস্ট দেওয়া হবে বা আরেকটু দেখে নেওয়া হবে, সময় দেওয়া হবে। তো ধরে নেওয়া যেতে পারে বিষ্ণু এবং কেভিনকে আমরা নামধারী ম্যাচে
খেলতে নামতে দেখব না। সৌভিক চক্রবর্তী সুস্থ হয়ে গেছে, সে কিন্তু অ্যাভেলেবেল থাকছে নামধারী ম্যাচে। এখন তাকে খেলাবেন কিনা সেটা কোচ অস্কার ব্রুজো ঠিক করবেন। কোচ অস্কার ব্রুজো আগের ম্যাচের পরে কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি 3 জন মিডফিল্ডারকে নিয়েও খেলতে পারবেন, খেলার মতন তার সেই হাতে রিসোর্স রয়েছে। যেমন সাউল রয়েছেন, যেমন মিগুয়েল রয়েছেন, রশিদ রয়েছেন, এই 3 জনকে নিয়ে খেলানো হতে পারে, টিমটা সাজানো হতে পারে। সেক্ষেত্রে স্ট্রাইকার হিসেবে দিয়ামান্তাকোস খেলবেন একমাত্র স্ট্রাইকার হিসেবে। ডিফেন্স পুরোপুরি স্বদেশি ডিফেন্স, মিডফিল্ডটা বিদেশি, অর্থাৎ মাঝমাঠের দখল যার থাকবে ম্যাচটাও তার দিকেই ঝরে যাবে। সে কারণে মাঝমাঠের দখলটা যাতে ইস্টবেঙ্গলের থাকে, সে কারণে কিন্তু 3 জন বিদেশি মিডফিল্ডারকে নিয়ে ইস্টবেঙ্গল খেলতে পারে। সেক্ষেত্রে মিগুয়েল ফিগুয়েরো সে অ্যাটাকিং মিডিও হিসেবে খেলবে, ডিফেন্সিভ মিডিও হিসেবে খেলবেন মোহাম্মদ রশিদ, এবং মাঝখানটায় সাউল ক্রেসপো তিনিও অ্যাটাক এবং ডিফেন্সের মধ্যে মেলবন্ধন ঘটাবেন। ফলত দিয়ামান্তাকোসের বল সাপ্লাই পেতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, এবং গোল করার লোকও থাকবে, দুটো উইং এর প্লেয়াররাও তো রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম কম্বিনেশন হতে পারে। সেক্ষেত্রে হয়তো হামিদকে ফার্স্ট 11-এ রাখা হবে না, পরবর্তী চেঞ্জ হিসেবে তাকে নামানো হবে। এটা ঠিক যে নামধারী এফসির বিরুদ্ধে কিন্তু হামিদকে নামানো হবেই হবে, কারণ হামিদকেও দেখে নিতে চাইছেন। যদিও হামিদ ভালো টাচেই রয়েছেন, কারণ শহরে আসার একদিনের মধ্যেই প্র্যাকটিস ম্যাচ খেলেছিল, সেখানে কিন্তু হামিদ গোল করেছে, দিয়ামান্তাকোস গোল পেয়েছিলেন এবং মিগুয়েল 2টো গোল করেছিলেন। ফলত প্রত্যেকেই গোলের মধ্যে রয়েছেন। হামিদদের এটা একটা বড় ব্যাপার যে আস্তে আস্তে সে একটা সুন্দর টাচে গোল করেছিল, যেটা অস্কারকে অনেকটা স্বস্তি দিয়েছে। তো অস্কার হামিদকে অতি অবশ্যই ব্যবহার করবেন এবং নামধারী ম্যাচের বিরুদ্ধেই ব্যবহার করবেন, এটা আমার তো ভীষণভাবে মনে হয়। তো সেক্ষেত্রে উইংয়ে হয়তো খেলানো হতে পারে, নাওরেম মহেশকে উইংয়ে খেলানো হতে পারে, যেহেতু বিষ্ণুকে এই ম্যাচে আমরা অ্যাভেলেবেল পাবো না। তো এমনটাও হতে পারে যে অস্কার 2 জন মিডফিল্ডার আর 2 জন স্ট্রাইকারে চলে গেল, সেটাও খেলতে পারেন তিনি। এখন সবটাই ডিপেন্ড করছে অস্কারের ওপর এবং ম্যাচের তিনি কোন ফরমেশনে যেতে চাইছেন, পাশাপাশি তিনি নামধারী কে কিভাবে তিনি আক্রমণ করতে চাইছেন। একেবারে শুরুতেই আক্রমণের ঝড় তুলে গোল তুলে নিতে চাইছেন, তারপরে আস্তে আস্তে ডিফেন্সকে শক্তপোক্ত করবেন, নাকি তিনি একটু ধীরে চলো মিডফিল্ডে খেলাটাকে দখল করে খেলাটাকে ধরে দেন দে উইল গো ফর অ্যাটাক, সেটা অস্কার ঠিক করবেন। তবে আমার মনে হয় যে অস্কারের হাতে এবছর যেহেতু প্রচুর রিসোর্স রয়েছে, তো সেটা তিনি যখন তখন যেমনভাবে খুশি ব্যবহার করতে পারবেন, টিমের শক্তি অনুযায়ী, মানে অপোনেন্ট টিমের শক্তি অনুযায়ী তিনি ব্যবহার করতে পারবেন। তো অতি অবশ্যই আমরা তো আশা করতেই পারি যে এই ম্যাচটাও ইস্টবেঙ্গল পকেটে পুরবে। তো পকেটে পুরতে গেলে ইস্টবেঙ্গলকে যেটা করতে হবে সেটা গোল পেতে হবে। আগের ম্যাচে অনেকগুলো গোল হয়েছে, এই ম্যাচেও অনেকগুলো গোল না হোক, অন্তত জেতার মতন গোল পেলেই ইস্টবেঙ্গলের হবে। ইস্টবেঙ্গল দেখা যাক কতগুলো গোল করতে পারে, বা কি ফরমেশন এবং মাঠে কতজন বিদেশিকে ইস্টবেঙ্গল নামায়, প্রথম একাদশে কাদের রাখে, এগুলো কিন্তু একটা চমক বলা যেতে পারে। কারণ আমরা প্রতি ম্যাচে নতুন নতুন প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি যে তাদেরকে রিসোর্স কীভাবে ব্যবহার করা হচ্ছে। রশিদকে প্রথম ম্যাচে দেখেছি, ভালো লেগেছে। এই ম্যাচে মিগুয়েল এবং হামিদের উপরে অতি অবশ্যই নজর থাকবে যে এরা দুজন কেমন পারফর্ম করে, এই প্লেয়ারগুলো সেদিকে কিন্তু অতি অবশ্যই নজর থাকবে। আপনাদের কি মনে হয়? ও হ্যাঁ, অতি অবশ্যই বলবো যে আজকের ম্যাচের স্কোর লাইন কী হতে পারে, বলছি মোহনবাগান ম্যাচে, সেটা অতি অবশ্যই প্রেডিক্ট করে যাবেন। আর এই যে মোহনবাগান বলছিল না যে বিদেশি তারা খেলাবেন না, ডুরান্ডে বিদেশি মুক্ত ডুরান্ড হোক, তো তারা অবশেষে 2 জন বিদেশিকে নথিভুক্ত করিয়েছে। এটাকে আপনারা কিভাবে দেখছেন, তো সেটাও জানতে ভুলবেন না, কমেন্ট করবেন অতি অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর, আপনি মেম্বারশিপ নিতে পারেন। থ্যাংক ইউ।